করলাম। ওকে, লেকচারের ভিতরে চলে যাই। আমাদের আজকের লেকচারের টপিকস হচ্ছে শিডিউলিং থ্রু নেটওয়ার্কস। নেটওয়ার্কিং জিনিসটা কি এ সম্পর্কে আমাদের তো ধারণা আছে। আমরা নেটওয়ার্ক বলতে নর্মালি দুই ধরনের নেটওয়ার্কই বুঝি। একটা হচ্ছে এই অনলাইনে যে ডিজিটাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেটায় আমাদের সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের লিঙ্ক থাকে, একটা পিসির সাথে আরো 10টা পিসির ল্যান কানেকশন থাকে, তারপরে ওয়াইফাই টেকনোলজি, তারপরে ব্রডব্যান্ড, তারপরে 3G 4G 5G, এই ধরনের নেটওয়ার্কিং যেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। আমরা যে জিনিসটাকে বলি দুনিয়াটা বা ওয়ার্ল্ড হচ্ছে গ্লোবালি একসাথে আনার জন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর কি। আরেক ধরনের নেটওয়ার্ক বলতে আমরা হচ্ছে প্রচলিত বাংলাদেশের ভাষায় হচ্ছে আমাদের একজন মানুষের সাথে আরেকজন মানুষের কানেকশনটাকে বুঝি, লিংক, লবিং, অথবা ফ্রেন্ডশিপ, অথবা যাই হোক যে নামেই ডিফাইন করা হোক। তো দুই ধরনের নেটওয়ার্ক নিয়ে আমরা আসলে নেটওয়ার্ক যখন বলি দুই ভাবে আমরা চিন্তা করি। এখন আমরা শিডিউল জিনিসটা কি জানি? তোমরা যারা লোডিং শিডিউলিং এর ক্লাসটা করেছো, শিডিউলিং এর যে প্রসেসগুলা, শিডিউলিং এবং লোডিং এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছি, এবং হচ্ছে শিডিউলিং এর যে মাস্টার শিডিউল এবং শর্ট টার্ম শিডিউল, তারপর শর্ট ইন্টারভাল শিডিউল, এগুলো যখন পড়িয়েছি একটা মোটামুটি থিওরিটিক্যাল আইডিয়া তো সবার আছেই। তো আজকে আমরা হচ্ছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে শিডিউলিংটাকে কিভাবে লিংক করে সেই নিয়ে হচ্ছে ক্লাসে আলোচনা করব। শিডিউলিং থ্রু নেটওয়ার্ক মানে হচ্ছে যে শিডিউলিং প্রসেসটা আমাদের টেক্সটাইল ফ্যাক্টরি গুলায় মেনটেন করে, সেই প্রসেসটা মেনটেন করতে গেলে নেটওয়ার্কের ইম্পর্টেন্স কি এবং নেটওয়ার্কের কন্ট্রিবিউশন আসলে কতটুকু, সেগুলা নিয়েই হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। তো প্রথম যে টপিকস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক এ ওয়ে অফ থিঙ্কিং। অলরেডি আমার মনে হয় ইন্ট্রো বলে দিছি। ইন্ট্রোতে যে কথাগুলা বলছি তোমাদের এর চেয়ে বেশি আসলে হাইলাইটের কিছু নাই। এখানে কি বলছে একটু দেখতে পারো। রেফার্স টু ইউজিং নেটওয়ার্ক অ্যাজ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স সিস্টেম রিলেশনশিপ অ্যান্ড ইন্টারাকশন অ্যাক্রস ভেরিয়াস ডিসিপ্লিন সাচ অ্যাজ বায়োলজি, সোশিওলজি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড মোর, একভাবে ইন্ডিকেট করে। আর একটা হচ্ছে রাদার দ্যান ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস দিস অ্যাপ্রোচ এমফাসিস অন হাউ কানেকশনস অ্যান্ড রিলেশনশিপ বিটুইন পার্টস ক্রিয়েট এমার্জেন্ট বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন। জটিল থিওরিটিক্যাল ভাষায় যাই বলুক, দিন শেষে হচ্ছে আমরা দুইভাবেই আসলে নেটওয়ার্কিং কে চিন্তা করি। আমি শুরুতে যেভাবে বললাম এভাবেই আসলে আমরা দেখি যে কোনো ধরনের নেটওয়ার্কিং অথবা নেটওয়ার্ক নিয়ে চিন্তা ভাবনা মানুষের, যেটা ওই জিনিসটা এখানে ইন্ডিকেট করতেছে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্রিন্সিপলস অফ নেটওয়ার্ক থিঙ্কিং। ঠিক আছে, এটা বড় কোশ্চেন। পরীক্ষায় যদি এই টাইপের কোশ্চেন তোমরা দেখো তাহলে আশা করা যায় যে 6 মার্কসের কোশ্চেন এটা হবে। তো গত ক্লাসে একটা কথা তোমাদের বলছিলাম যে সেটা কিছু হচ্ছে কনসেপচুয়াল। যেমন গত ক্লাসে আমরা যখন ওয়ার্ক স্টাডি নিয়ে কথা বলেছি, ওয়ার্ক স্টাডিটা ম্যাক্সিমাম টপিকস গুলা ছিল কনসেপচুয়াল, মানে হচ্ছে জিনিসগুলা একটু পড়াশোনা করে নিজের মতো গোছায় লেখা পসিবল পরীক্ষায়। কিন্তু এই টাইপের সাবজেক্টের ভিতরে যে টপিকস গুলা আছে এগুলা আসলে একটু টেকনিক্যাল ওরিয়েন্টেড বেশি, মানে হচ্ছে এই টপিকস গুলা তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে গেলে ভালো মতো এখানে যেভাবে বলা আছে গোছায় এভাবে লেখার চেষ্টা করাটা বেটার। কারণ দেখো, যখন আমি কোশ্চেনটা তোমাদের আলোচনা করব কি প্রিন্সিপলস অফ নেটওয়ার্ক থিঙ্কিং, এর ভিতরে যে টপিকস এগুলো আছে যেমন নোডস অ্যান্ড লিঙ্কস, এমার্জেন্স, ডিসেন্ট্রালাইজেশন, স্কেল ফ্রি অ্যান্ড স্মল ওয়ার্ল্ড প্রপার্টি, রোবাস্টনেস অ্যান্ড ভালনারেবিলিটি, ফ্লোজ অ্যান্ড ডাইনামিক্স, এই পয়েন্টগুলো আসলে বানায় লেখার তেমন কিছু খুঁজে পাবা না। ভিতরের কথা পড়ে যদি রেফারেন্স বইয়ের হেল্প নিতে চাও বা অনলাইনের হেল্প নিতে চাও, এটা ভালো, আরো ভালো প্রিপারেশন নিতে পারবা। কিন্তু যদি শুধু আমার টপিকস এর উপর পরীক্ষায় অ্যান্সার করতে চাও এখানে যা দেওয়া আছে, তাহলে এই 3-4 লাইন কিন্তু একটু কষ্ট করে পড়তে হবে এবং এভাবে লেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রেখো। এই লেকচার 3 টপিকস গুলো আসলে একটু মানে তোমার স্লাইডে তোমাদের যেভাবে দেওয়া আছে ওইভাবে একটু ট্রাই করলে বেটার পরীক্ষার জন্য। তো কি আলোচনা, এখানে আমরা একটু আলোচনার ভিতরে ঢুকি। প্রথমে হচ্ছে নোডস এন্ড লিঙ্কস। সরি, এভরিথিং ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ নোডস ব্র্যাকেটে এন্টিটিস অ্যান্ড লিঙ্কস রিলেশনশিপ অফ ইন্টারাকশনস। তার মানে যত কিছু আমরা দেখি নেটওয়ার্কের ভিতরে তাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা পসিবল। একটা হচ্ছে নোডস, মানে হচ্ছে এন্টিটি। এন্টিটি মানে কি?
এন্টিটি মানে হচ্ছে সেপারেট একটা সত্তা আর কি। বাংলা করলে কি হয়, এন্টিটির বাংলা করলে হয় একটা সত্তা, যার হয়তো চিন্তা ভাবনা করার ব্যাপার আছে বা তার ভিতরে ইন্ডিপেন্ডেন্ট কোনো ফ্যাক্টর আছে। আর লিঙ্কস, এই এন্টিটি গুলার ভিতরে যে ইন্টারাকশন, মানুষ যদি একটা এন্টিটি হয়, তাহলে মানুষকে তুমি মানে হিউম্যানকে নোটস হিসাবে যদি তুমি এক্সপ্লেন করতে যাও, তাহলে লিঙ্কস গুলা হচ্ছে একজন মানুষের সাথে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল টিচার, তাদের ভিতরে যে রিলেশনশিপ এন্ড ইন্টারাকশন সেগুলাকে বলতে পারো লিঙ্কস। তাহলে তুমি অ্যাজ এ হিউম্যান যদি এন্টিটি অথবা নোটস হিসাবে নিজেকে চিন্তা করো, তাহলে যত ধরনের কমিউনিকেশন বা ইন্টারাকশন করবা অন্য নোটস গুলার সাথে বা অন্য মানুষের সাথে, সেই জিনিসগুলাকে আমরা বলতে পারি হচ্ছে লিঙ্কস। ফর এক্সাম্পল ইন সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে পিপল আর নোটস, ফ্রেন্ডশিপস আর লিঙ্কস, যেভাবে আমি ব্যাখ্যা দিলাম। ইন্টারনেটের ক্ষেত্রে আবার দেখো, এটা হচ্ছে মজা। এখন ডিজিটাল যদি অনলাইনের চিন্তা করো, তাহলে যদি দেখো, তাহলে হচ্ছে এখানে বলছে ওয়েবসাইটস আর নোটস, হাইপার লিঙ্কস আর, তোমাদের মনে হয় কারো 15 টাকা ই, কে দিচ্ছে? 1 টাকা তোমাদের দেন। কারো মনে আছে অন হয়ে গিয়েছে, একটু কাইন্ডলি আমি নাহলে মুট করে দেই, কে আমি ছিল মিউটাল। তো। এখানে তো আবার হয়ে আবার ঝামেলা। কেনে গেল? উম, মোটল।
স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনি কি ক্লাসে আছেন? হ্যাঁ, বলো। হয়ে গিয়েছে জি স্যার, আপনার ক্লাস কি? ভয়েস শোনা যাচ্ছিল না স্যার এতক্ষণ। স্যার কত অনেকক্ষণ সময় ধরে ধরে শুনতে পাই নাই স্যার আপনাকে। উরি আল্লাহ, তে বলবা না? আমি মেসেজে দেখলাম একজন বলছে, আমি তো আর খেয়াল করি নাই। কত সময় হয়েছে এরকম? স্যার আপনি সবাইকে মিউট করার পর থেকে আর কি আমরা আপনার ভয়েস আল্লাহ, শুনতেছি। সরি। মানে কি বলবো, আসলে আমি অনেকদিন পরে নেই তো, আমার আসলে অতটা বুঝে এক্সপার্টিস গ্রো করে নাই অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এখন। আচ্ছা, তোমাদের কতটুক তাহলে আলোচনা শুনেছো? নোটস এন্ড লিঙ্কস কি বুঝতে পেরেছো নাকি এর আগের থেকে? না না স্যার, জি স্যার, নোটস এন্ড লিঙ্কস আপনি বলেছিলেন, সোশ্যাল নেটওয়ার্কটা বলেছিলেন, এরপর ইন্টারনেটের পরে থেকে পড়ানো শুরু নেই তখনই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আবার শুরু করি তাহলে। আচ্ছা, নোটস এন্ড লিঙ্কস তাহলে যদি মোটামুটি এনটিটি আর হচ্ছে রিলেশনশিপ অফ ইন্টারাকশনস বিটুইন এনটিটি বুঝো। ইন্টারনেটের ক্ষেত্রে এটার এক্সাম্পলটা কি? ইন্টারনেটের ক্ষেত্রে এক্সাম্পল খুবই সিম্পল। যদি www.facebook.com যদি একটা হচ্ছে কি বলে ওয়েবসাইটকে যদি তুমি এনটিটি হিসেবে চিন্তা করো, যে www.facebook.com, তাহলে যে জিনিসটা হবে, যে ফেসবুকে তুমি শেয়ার করলা ইউটিউবের একটা ভিডিও, অথবা ইনস্টাগ্রামের কোনো একটা ছবি শেয়ার করলা, তাহলে তুমি যে লিঙ্কটা এখানে পেস্ট করলা সেই লিঙ্কটাকেই আমরা বলতেছি হচ্ছে আহ, এই এই যে এখানে যে লিঙ্কটা ইন্ডিকেট করতেছে ওই লিঙ্কটাকে এই লিঙ্ক দিয়েই প্রকাশ করে। তাহলে কি হলো, ফেসবুকের হোম ফিডে কেউ ইউটিউবের একটা ভিডিও শেয়ার করলে কি হয়? তুমি আইদার ক্লিক করে ইউটিউবে চলে যেতে পারো, ফেসবুকের সাথে তাহলে ইউটিউবের একটা রিলেশনশিপ এখানে হয়ে গেল। অথবা হচ্ছে তুমি চাইলে, ফেসবুক এটা সাপোর্ট করে যে ফেসবুকেই হোম ফিডে ওই ইটা তোমরা হচ্ছে মানে কি বলবো, ওই জিনিসটা হচ্ছে তোমরা দেখতে পারো আর কি, ফেসবুক থেকে ইউটিউবের ভিডিওটা দেখা যায়। তো নোটস এন্ড লিঙ্কস এর এটা হচ্ছে আর একটা কমন এক্সাম্পল, যে কোনটা হচ্ছে নোটস আর কোনটা হচ্ছে কি বলবো লিঙ্কস। আচ্ছা, এখানে আর কথা না বাড়াই, পরের টপিকস হচ্ছে এমার্জেন্সে চলে যাই। এমার্জেন্স ব্যাপারটা হচ্ছে এনটিটি অথবা এনটিটির কোনো পার্ট যখন কোনো একটা ফ্লো বা মুভমেন্টের ভিতরে থাকে, তখন বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখে সেটা আইডেন্টিফাই করা যায় কি টাইপের এনটিটি, সেটার অরিজিন কি, তারপরে সেটা কিভাবে ইন্টারাকশন করে, স্ট্রাকচার এন্ড ডাইনামিক্স এখানে যে কথাটা আছে। ঠিক আছে, যেমন এখানে তিনটা আলাদা আলাদা এক্সাম্পল দিছে: রুমর্স, হাউ রুমর্স স্প্রেড, ট্রাফিক ফ্লোজ অর ডিজিজ প্রোপোগেট। চিন্তা করে দেখো, করোনা প্যান্ডেমিকের কথা বলতেছিলাম, মুট হয়ে গেছে খেয়াল করি নাই, ওই আলোচনাতেই ছিলাম, যে প্রথমে চায়নায় আর্লি 2020-তে মনে হয় ধরা পড়লো প্রথমে, যে কিছু অসুস্থ মানুষ হাসপাতালে আসছে এবং খুব দ্রুত এদের ভিতরে অনেকে মারাও যাচ্ছে। কারণ কি, নর্মাল সর্দি কাশি অথবা কমন কোল্ডের সিমটম, আর কিন্তু কোনো সিমটম নাই, কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে অথবা মারা যাচ্ছে। এটা তো শুরুতে কেউ বুঝতে পারতেছিল না আসলে ঘটনাটা কি, কি সমস্যা। কিন্তু ফার্দার এটা স্টাডি করার পরে, অ্যানালাইসিস করার পরে দেখা গেল নতুন ধরনের ভাইরাস, যেটা হচ্ছে যাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল তাদের হচ্ছে ডিরেক্ট হচ্ছে শ্বাসনালীতে যে হচ্ছে অ্যাটাক করে। আর শ্বাসনালী এমন একটা ভাইটাল জিনিস, এই শ্বাসনালীর কোষগুলা ধ্বংস করে ফেললে যেটা হয়, মানুষ সর্বোচ্চ চেষ্টা করেও আসলে বেঁচে থাকা পসিবল না, কারণ অক্সিজেন নিয়ে অক্সিজেন প্রসেস করার জন্য যে রেসপিরেটরি সিস্টেমটা আমাদের দরকার, সেই পুরাটাই হচ্ছে এফেক্ট করে ফেলে খুবই দ্রুত। সো আর্টিফিশিয়ালি অক্সিজেন দিয়েও রোগীকে বাঁচায় রাখা পসিবল হয় না, কারণ কোষগুলা ধ্বংস করে ফেলে। তো দেখা গেল কি, এর চেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা খুব দ্রুত স্প্রেড আউট হয়ে গেল, মানে 2 উইকস থেকে 4 উইকস এর ভিতরে হয়তো বা ছড়ায় গেছে, 1 মান্থের ভিতরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে প্যানিক সৃষ্টি করে ফেলছে, প্রায় বছর খানেকের বেশি সময় লাগছে এটাকে নিয়ন্ত্রণে এনে বা পুরাপুরি একটা ভালো। এমন দিন তোমাদের হয়তো আজকে আবার মনে করতে পারো যে কতদিন ওই যে ওদের যে একটা ওয়েবসাইট ছিল, এখানে ডেথ সংখ্যা, সংক্রমণের সংখ্যা, ওয়ার্ল্ডের কি অবস্থা দেখো নাই, এখানে এমন একজন খুঁজে পাওয়া যাবে না যে ওয়েবসাইটে ঢুকে এখন অবাস্তব মনে হচ্ছে। কিন্তু একটা সময় তোমাদের ডেইলি রুটিন ছিল যে একবার করে চেক করে দেখি যে ওয়ার্ল্ডের কি অবস্থা, কোন দেশে কয়জন মারা গেছে বা স্প্রেড আউটের সংখ্যা কত। এই জিনিসটা দেখো কত রিয়েলিস্টিক ছিল আজ থেকে 3-4 বছর আগেই। তো যাই হোক, এমার্জেন্সি জিনিসটা ওটাই বুঝাচ্ছে, একটা এন্টিটির যে স্প্রেড আউট বা একটা ফ্লো, সেটার প্যাটার্নটা ধরা। যেমন ট্রাফিকের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এমার্জেন্সি জিনিসটা হচ্ছে ট্রাফিক পুলিশ যদি না থাকে তাহলে বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় না, যেটা খুবই সিলি। ইউরোপের একটা দেশের মানুষ বা আমেরিকার মানুষ বাংলাদেশে আসলে অবাক হয়ে যাবে, কারণ তাদের দেশে ট্রাফিক লাইটের উদ্দেশ্যই তো হচ্ছে যে ট্রাফিক লাইট যখন লাল বাতি জ্বলবে গাড়ি দাঁড়াবে, সবুজ বাতি জ্বলবে গাড়ি ছাড়বে।
তো এখানে আরেকটা অ্যাডিশনাল মানুষের কি দরকার, যে মানুষ আবার এটা নিয়ন্ত্রণ করবে, তাহলে লাইটেরই বা আসলে কি দরকার যদি মানুষই ওখানে থাকে। তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এই এমার্জেন্সি জিনিসটা ধরতে পারবে না বাইরের বিদেশি কোনো মানুষ এসে। কারণ হচ্ছে আমাদের দেশে এটা অকল্পনীয় ব্যাপার যে ট্রাফিক কন্ট্রোল করতে গেলে এডিশনাল 2-3 জন মানুষ না থাকলে কেউ মানে না ওই লাইট। তাহলে আমাদের দেশের এমার্জেন্সি হচ্ছে ট্রাফিক সিগন্যালও লাগবে, সাথে সেটা বাস্তবায়ন করার জন্য মানুষও লাগবে সাথে, নাইলে কন্ট্রোল করা পসিবল হবে না। তো এমার্জেন্সি জিনিসটা ওই জিনিসটা ইন্ডিকেট করতেছে। ডিসেন্ট্রালাইজেশন অন্য কোনোভাবে চিন্তা করার আগে, এই যে ভূমিকম্প, কালকে ওটা নিয়ে কথা বলছি, আজকেও বলি যে এত ভয় পায় কেন মানুষ, কারণ হচ্ছে এত কোটি, কয়েক কোটি মানুষ যদি একটা এরকম শহরে দেখা গেল, ঢাকার, আমরা মজা করে বলি এই ঢাকার ধরো এই বাড্ডা এলাকায় যত মানুষ, অনেক দেশের কোনো শহরেও এত মানুষ থাকে না। আবার অনেকে বলবে অনেক দেশে, যে এবার ফিফা ওয়ার্ল্ড কাপে কোন এক দেশ নাকি চান্স পাইছে, আর্জেন্টিনার সাথে খেলা ছিল আগে, এরকম নিয়ে পোস্ট দেখলাম, যে কথা হচ্ছে এই দেশের জনসংখ্যা নাকি 2 লাখ। মানে আমাদের এই ধরো বাড্ডা এলাকার ভিতরে যত মানুষ, তার চেয়ে কম মানুষ হচ্ছে পুরা দেশে, এই দেশে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতেছে, এরকম একটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম কয়েকদিন আগে। তো ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে ইন্ডিকেট করে ক্লাস্টার অফ নেট নোডস অ্যান্ড লিঙ্কস যদি প্রচুর পরিমাণে কোনো জায়গায়, শুধু ঢাকা শহর না, যে কোনো একটা ক্ষেত্রেই, যেমন চিন্তা করে দেখো, তোমাদের বাসায় অনেকে মাল্টিপ্লাগ ইউজ করো, মাল্টিপ্লাগ ইউজ করলে কি হয়, একগাদি সকেট এবং একগাদি কানেকশন যদি সিঙ্গল একটা পোর্টের ভিতর দিয়ে যায়, রিস্কি, আগুন লেগে যেতে পারে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, শর্ট সার্কিট বা ইলেকট্রিক শকও লাগতে পারে। তো ব্যাপারটা এরকম আর কি, ক্লাস্টার অফ যদি নোডস অ্যান্ড লিঙ্কস এক জায়গায় জট পাকায় যায় একটা প্রতিষ্ঠানে অথবা সার্ভারের ভিতরেও, যেমন অনেক সময় সরকারি সার্ভারে তোমরা যখন কোনো একটা ইন্টারনেট, বিশেষ করে এইটা হয় এইচএসসি এসএসসি রেজাল্ট দেখার সময়, এত বেশি মানুষ ক্লিক করে যে সার্ভার হচ্ছে হ্যাং হয়ে যায়, ওই সময় আর অ্যাক্সেস করা যায় না। তো কেন হয়, কারণ প্রচুর পরিমাণে নোডস এবং লিঙ্কস এর হচ্ছে ইন্টারাকশন হচ্ছে এবং জায়গাটা ক্লাস্টার হয়ে যাচ্ছে। এটা অল্টারনেটিভ সলিউশন কি এরকম একটা সিচুয়েশনে, সেটা হচ্ছে অনেকগুলা সার্ভার সেপারেটলি ডেভেলপ করা, যাতে হচ্ছে চাপ না পড়ে অ্যাট এ টাইম এবং কাস্টমাররা বেটার সার্ভিস পায় অনলাইন থেকে। তেমনি ভাবে ঢাকার ক্ষেত্রে চিন্তা করলে এখন বড় ফরজ দায়িত্ব হয়ে গেছে, আগামী, যদি সব ঠিক থাকে, আগামী 1-2-3 বছরের ভিতরে ভালো একটা প্ল্যান করা, যে বড় বড় যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলা, ওয়ার্ল্ডের যেখানেই যাও পড়াশোনা করতে, ইউরোপে যাও, আমেরিকায় যাও, অথবা যে কোনো বাংলাদেশের বাইরে পা রাখো, দেখবা হচ্ছে বড় বড় এমনকি আমাদের দেশেও আছে, অনেস্টলি সত্যি কথা আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যে বড় বড় পাবলিক ইউনিভার্সিটি গুলা কিন্তু বিশাল জায়গা নিয়ে সেপারেট জায়গায় হয়, একটু লোকালয় থেকে দূরে একটা সেপারেট শহরের মতোই হয় বড় বড় পাবলিক ইউনিভার্সিটি গুলো, আমাদেরও আছে, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেপারেট একটা এন্টিটি। কিন্তু ঢাকার ভিতরে প্রচুর প্রতিষ্ঠান এখনো আছে, যেমন বুয়েট আছে, ঢাকা ভার্সিটি, আমাদের বুটেক্স আছে, এরকম আরো প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলা যদি আস্তে আস্তে আমরা বড় যেগুলা রিনাউন্ড একটু ডিসেন্ট্রালাইজ করে একটু ঢাকার বাইরে কাছে দূরে এভাবে যদি ক্লাস্টার থেকে সরায় দিতে পারি। তারপর ঢাকায় মানুষ কেন আসে, একটা মেজর কারণ হচ্ছে ঢাকায় আসার হচ্ছে স্কুল কলেজের পাশাপাশি হাসপাতাল প্রচুর। মানে আমাদের দেশে যে কোনো একটা জটিল রোগ হলেই বলে যে আমরা পারবো না, ঢাকায় নিয়ে যান। তোমরা অনেকেই ফেস করছো এটা তোমাদের আত্মীয় স্বজন নিয়ে, যে কিছু একটা একটু জটিল সমস্যা মনে করলেই বলে আমরা পারবো না, আপনি ঢাকায় নিয়ে ভালো ডাক্তার দেখান বা ঢাকায় অপারেশন করান। তো দেখা যায় প্রচুর মানুষ প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে ঢাকায় খালি চিকিৎসার জন্য আসে, এটাও কিন্তু একটা বড় সমস্যা। তো আমাদের এই স্কুল কলেজ এবং যদি এই হাসপাতালগুলা মোটামুটি ভালো যেগুলো আছে, এগুলাকে যদি ছড়ায় দিতে পারি, একটু স্প্রেড আউট করে দিতে পারি, ঢাকার মানুষ কিন্তু কমে যাবে। 1/3 মানুষ কিন্তু ঢাকা থেকে অন্য জায়গায় চলে যাবে স্বাভাবিকভাবেই, যারা এটার সাথে ইনভলভ ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। তো ডিসেন্ট্রালাইজ হচ্ছে সেই জিনিসটাকেই মিন করতেছে আসলে, যে এক জায়গায় বেশি ক্লাস্টার হয়ে গেলে সব রকম সমস্যা তৈরি করে, সেই ডিস্ট্রিবিউশনটা যাতে প্রপার হয় এই জন্য যে সিস্টেমের মাধ্যমে করা হয়। 4 নাম্বার পয়েন্টে আমরা যে জিনিসটা দেখতেছি, স্কেল ফ্রি অ্যান্ড স্মল ওয়ার্ল্ড প্রপার্টিজ। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে স্কেল ফ্রি আর একটা হচ্ছে স্মল ওয়ার্ল্ড। স্কেল ফ্রিতে কি বলছে দেখো, সাম এন্টিটিস বা নোডস হ্যাভ মেনি মোর কানেকশন দেন আদার, এটাকে বলতেছে স্কেল ফ্রি। আর স্মল ওয়ার্ল্ড মানে এনি টু নোডস ক্যান বি কানেক্টেড থ্রু এ সারপ্রাইজিংলি স্মল নাম্বার অফ স্টেপস। দুইটা জিনিস এখানে ইন্ডিকেট করতেছে, বাস্তব লাইফে মানুষের কথা চিন্তা করো, একজন মানুষের কত মানুষের সাথে ইন্টারাকশন থাকবে, এটা কিন্তু আসলে ডিফাইন করাটা খুব জটিল। যেমন তোমাদের ভিতরে যারা এই ক্লাসটা শুনতেছো,
কেউ কেউ আছে প্রচুর মানুষের সাথে ডেইলি অথবা মান্থলি বেসিসে ইন্টারাকশন হয়, টিউশনি করাও সেখানে হয়, কোচিং এ ক্লাস নাও সেখানে হয়, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করো সেখানে হয়, ভার্সিটিতে 3-4টা ধরো ক্লাবের সাথে ইনভলভ খেলাধুলা করো সেখানে হয়। তো দেখা যায় যে প্রচুর পরিমাণে ইন্টারাকশন হয়। আবার কেউ কেউ আসো ধরো শুধু বাসায় হচ্ছে বাবা মা বা ক্লোজ রিলেটিভ যারা আছে, এর বাইরে ভার্সিটিতে 3-4জন ফ্রেন্ড এই পর্যন্ত। আর এর বাইরে হাতে গোনা ইন্টারাকশন, যেমন দোকানে গেলে যার সাথে ইন্টারাকশন করতে হয়, কোথাও খেতে গেলে যার সাথে ইন্টারাকশন করতে হয়, এরকম হাতে গোনা কয়টা মানুষের সাথে হচ্ছে ইন্টারাকশন করতে হয়। তো এখানে ইন্ডিকেট করছে আমার মেইন আলোচনা পরীক্ষার জন্য যেটা কি, প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক থিঙ্কিং, মানে চিন্তা ভাবনাটা কিভাবে হয়। দুইটা পয়েন্টের উপর, একটা হচ্ছে স্কেল ফ্রি, মানে এটা আসলে বলা ডিফিকাল্ট যে একজন নোড কত মানুষের সাথে তার কানেকশন হবে, এটা আসলে ডিফাইন করাটা কেউ বেশি করে আর কেউ কম করে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্মল ওয়ার্ল্ড ইন্ডিকেট করতেছে এনি টু নোডস ক্যান বি কানেক্টেড থ্রু এ সারপ্রাইজিংলি স্মল নাম্বার অফ স্টেপস। তার মানে কি, দুইটা এন্টিটি তার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ সরি, আমার যে ইন্টারনেটের কানেকশনটা ডিস্টার্ব দিচ্ছিল। এখন কি দেখতে পাচ্ছ এসেছে আবার? স্ক্রিন জি স্যার। শেয়ার, সাউন্ড সব কি ঠিক আছে এখন? জি স্যার, সব ঠিক আছে। তুমি কি বলতে পারো কোন পর্যন্ত লাস্ট শুনেছো? আমি হচ্ছে স্কেল ফ্রি এন্ড স্মল ফ্রি ওয়ার্ল্ড প্রপার্টি নিয়ে কথা বলছিলাম, কতটুক জি স্যার, শুনেছো? ওইটুকু শোনা গেছে। আচ্ছা আচ্ছা। স্মল ফ্রি ওয়ার্ল্ড এবং স্কেল ফ্রি তাহলে মোটামুটি যদি বুঝে থাকো যে একটা মানুষের কত রকমের নেটওয়ার্ক হবে, এটা আসলে ডিফাইন করা ডিফিকাল্ট, তার অ্যাক্টিভিটির ভলিউমের উপর ডিপেন্ড করবে। আর সেকেন্ড পয়েন্ট ইন্ডিকেট করতেছে একটা মানুষ খুব অল্প কয়টা স্টেপের মাধ্যমে কিন্তু একটা মানুষের সাথে গুড একটা রিলেশনশিপ বা টার্ম তৈরি হয়ে যেতে পারে। কমন এক্সাম্পল, ধরো তুমি অনলাইনে ব্যবসা বাণিজ্য করতেছো, অনলাইনে একটা পেজের মাধ্যমে তুমি ব্যবসা পরিচালনা করো। তোমার ধরো ঢাকায় হচ্ছে তোমার মানে এহ, তোমার নিজের বাসস্থান বা যেখান থেকে ব্যবসা চালাও, কিন্তু অনলাইনে যেহেতু অনলাইনে ডেলিভারি দিয়ে দাও, দেখা গেল যে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে হচ্ছে দিনাজপুর, রাঙামাটি অথবা হচ্ছে অন্য প্রত্যন্ত অঞ্চলের কারো সাথে। কারণ সে পছন্দ করে যেভাবে তুমি রিপ্রেজেন্ট করো অনলাইনে, সেটা পছন্দ করতে পারে। অথবা হচ্ছে যে প্রোডাক্টগুলো দাও ইউজ করে খুশি, অথবা কাস্টমার সার্ভিস, সে হয়তো সার্ভিসের উপর খুশি। তাহলে এই দুইটা জিনিসই এখানে ইন্ডিকেট করতেছে হচ্ছে স্কেল ফ্রি আর স্মল ফ্রি ওয়ার্ল্ড দুইটা টার্মে। এরপরের টপিক যেটা, সেটা হচ্ছে রোবাস্টনেস অ্যান্ড ভালনারেবিলিটি। নেটওয়ার্কস ক্যান বি রেজিলিয়েন্ট অ্যান্ড র্যান্ডম ফেইলিয়ার্স বাট ফ্র্যাজাইল টু টার্গেটেড অ্যাটাকস। এটা আসলে ইন্ডিকেট করতেছে ওই যে অনলাইনে যে সাইবার অ্যাটাকের যে ব্যাপার স্যাপার, সেই জিনিসটাকে একটু ইন্ডিকেট করতেছে। তোমাদের যদি এ সম্পর্কে আইডিয়া থাকে তাহলে খুব ভালো মতো বুঝতে পারবা। যেমন আমি একটু খালি দুই একটা শর্ট এক্সাম্পল দিয়ে শেষ করি। যেমন হচ্ছে কিছু কিছু টাইপের মেলওয়্যার বা ফিশিং যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে তুমি যদি কোনো লিঙ্কে ক্লিক করো, তোমাকে কোনো একটা সাব লিঙ্কে নিয়ে যাবে এবং ওইখানে কোনো একটা কিছু ওকে করতে বলবে। ওকে করে দিলে দেখা যাবে সব তোমার কম্পিউটারের যত হার্ড ডিস্কের যাবতীয় জিনিস আছে সবকিছুর অ্যাক্সেস হচ্ছে হ্যাকাররা পেয়ে যাবে। তার মানে কি, জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমেই কিন্তু তুমি বিপদে পড়ে যেতে পারো। ফেসবুকে একটা ভিডিও দেখতে যাচ্ছ, একটা ক্লিক করলা, ওই ক্লিকটা একটা ওয়েবসাইটে নিয়ে গেল বা একটা বক্স ওপেন করলো, তুমি জাস্ট অ্যাগ্রি করলা। এরপরে দেখা গেল তোমার মোবাইল মানে স্মার্টফোন এবং তোমার পিসির যাবতীয় যা কিছু আছে সবকিছুর অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। এটা এক ধরনের হচ্ছে অ্যাটাক। আর আরেক ধরনের অ্যাটাক আছে, কোনো একটা সার্ভারকে টার্গেট করে অনেকগুলো হ্যাকার, গ্রুপ অফ হ্যাকার একই সাথে সেটা ব্রেক করার জন্য, যেমন ধরো পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে, অথবা আমি হয়তো অত ভালো আমি এক্সপার্ট না জিনিসটা, যতটুকু আমার কমন সেন্সে বুঝি যে চারদিক থেকে চেষ্টা করতে পারে সেই কোড ব্রেক করা। এবং একটা সময় দেখা সার্ভার হ্যাং করে, অথবা সার্ভার ম্যাল ফাংশন করা শুরু করে, অথবা ঝামেলা দেখা দেয়, ওর ভিতর থেকে বাইপাস করে ঢুকে যায় আর কি। এই রকম হচ্ছে আর এক ধরনের হচ্ছে অ্যাটাক হয়। বাস্তব লাইফেও এটা সত্যি যে, যেমন দেখো অনেক সময় দেখা যায় বাসে বা তোমরা যখন লোকাল ট্রান্সপোর্ট ইউজ করো,
এমনি মেজাজ খারাপ থাকতে পারে, কোনো সময় মুড অফ থাকতে পারে, তখন যদি কোনো সেলসম্যান এসে ঘ্যান ঘ্যান করা শুরু করে যে এইটা নেন এত ভালো, একটা ধমক লাগায় দিলা বা রেগে গেলা, অথবা হেল্পারের সাথে অনেক সময় বাসে, লোকাল বাসে তোমরা কম বেশি যারা চলাফেরা করো জানো, সিলি ইস্যুতে অনেক সময় মারামারি পর্যন্ত হয়ে যায় আর কি। কারণ কি, ওই একটা দুইটা অ্যাক্টিভিটি টলারেবল মনে হয় না, একটা মানসিক টর্চার মনে হয় বা অ্যাটাক মানে একটা হয়ে যায় আর কি ওই সময়। তো এই জিনিসটাকেই বলছে আর কি, যে জিনিসটা খুব অল্পতেই কিন্তু হয়ে যেতে পারে ভালনারেবল। একজন এন্টিটি সবসময় খেয়াল রাখা উচিত তার যে নেটওয়ার্কিং করবে তার ভিতরে সে ভালনারেবল অবস্থায় থাকতে পারে। যেমন সবচেয়ে কমন এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে তোমাদের ক্লাসে টিচার আসছে, দেখলা টিচারের মেজাজ খারাপ, হয়তো অন্য কোনো ক্লাসে রাগারাগি করে আসছে, অথবা বাসায় কোনো গ্যাঞ্জাম ছিল, অথবা অন্য টিচারের সাথে রাগারাগি বা প্রতিষ্ঠানের উপর রাগ, দেখা যায় তোমাদের উপর রাগটা ঝাড়তেছে আর কি। হয় না এটা? আবার এমন সময় দেখা যায় আমি ক্লাসে গেলাম, পোলাপান বিরক্ত, আমার উপর বিরক্ত না, আগে কোনো কিছু হয়েছে তার কারণে বিরক্ত, ক্লাসে মনোযোগ নাই। তো এই জিনিসটা ইন্ডিকেট করছে এখানে যে রোবাস্টনেস এন্ড ভালনারেবল এটা সব ধরনের এন্টিটির ক্ষেত্রেই প্রযোজ্য। নেটওয়ার্কিং করতে গেলে এই ব্যাপারে এক্সট্রা কেয়ারফুল থাকা ভালো। তারপর হচ্ছে ফ্লোজ এন্ড ডাইনামিক্স। নেটওয়ার্কস ডিটারমাইন হাউ থিংস ফ্লো, হোয়ার ইট ইজ ইনফরমেশন, রিসোর্স, এনার্জি অর ইনফ্লুয়েন্স, এন্ড হাউ কুইকলি এফিশিয়েন্টলি দ্যাট হ্যাপেন্স। তার মানে হচ্ছে স্পিডটা জরুরি। যেমন দেখো, তোমরা যে ব্রডব্যান্ডের কানেকশন নিছো বাসায়, অথবা তোমাদের যে কি বলবো এটাকে, তোমরা যে ওকলা যে সাইটটা আছে ওইখানে যে চেক করো নেট লাইনের কত মেগাবাইট পার সেকেন্ডে ডাউনলোড হচ্ছে, বা এটার ব্রাউজিং স্পিড কত, ভালো না হলে চেঞ্জ করে ফেলো, হয়তো বা ব্রডব্যান্ডের লাইন অথবা ডাটা প্যাক, অন্য কোম্পানির ডাটা প্যাক ইউজ করো। তো ফ্লো এন্ড ডাইনামিক্স থাকাটা জরুরি। ফ্লো কিরকম আছে এবং কতটুক এটা ফ্লেক্সিবল, এই জিনিসটা কোনো নেটওয়ার্কের ভিতরে থাকাটা কিন্তু খুবই জরুরি। তো যাই হোক, এটা আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ হলো। ও, আবার সরি, এই স্পিডের কথা বলতে বলতে আমার নিজের ব্রডব্যান্ডই ঝামেলা করতেছে, একটু স্পিড কম দিচ্ছে। তো যাই হোক, তোমাদের কোশ্চেন নাম্বার 1 নিয়ে কারো কি কোনো ইস্যু আছে? যতটুকু বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝে থাকো পরীক্ষায় অ্যান্সার করতে পারবা কিনা যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। জি স্যার। স্যার কাইন্ডলি যদি এমার্জেন্সটা একটু আবার শর্টলি বলতেন। হ্যাঁ, শিওর। ইমার্জেন্স জিনিসটা আসলে ইন্ডিকেট করে কোনো একটা এন্টিটি, কোনো একটা এন্টিটির অ্যাক্টিভিটি, মুভমেন্ট, এবং হচ্ছে কোনো একটা এন্টিটি কোনো একটা নেটওয়ার্কের ভিতরে গেল, নেটওয়ার্কের ভিতরে একটা ইম্প্যাক্ট রাখলো। তো সেই ইম্প্যাক্টটা কিভাবে রাখতেছে, কোন প্যাটার্নে রাখতেছে, তার স্ট্রাকচার কি, যদি সেটা ব্যাড ইনফ্লুয়েন্স হয় কিভাবে সেটা ট্যাকেল দেওয়া পসিবল, সেটা যদি গুড ইনফ্লুয়েন্স হয় তাহলে কিভাবে সেটা আরো ভালো করা পসিবল। যেমন এখানে আমি এক্সাম্পল দিছি ট্রাফিকের ক্ষেত্রে। ইউরোপের একটা মানুষ যদি বাংলাদেশে আসে, তাহলে সে ধরতেই পারবে না যে বাংলাদেশে ট্রাফিক সিগন্যালের পাশাপাশি মানুষ কেন দরকার সেটা কন্ট্রোল করার জন্য। এখন আমরা একটু ইমার্জেন্স মানে পিছনে ব্যাক করি। আমাদের দেশে স্কুল কলেজে কিন্তু ট্রাফিক আইন মেনে চলুন, শ্রদ্ধাশীল হন, দেশের প্রপার্টি বাঁচান, আমাদের স্কুল কলেজে কিন্তু বাচ্চাদের ওইভাবে নৈতিকতার শিক্ষাগুলা ওইভাবে আমরা দেই না জোরালো ভাবে, যেটা হচ্ছে ওই দেশে একদম রুট লেভেল থেকে দিয়ে দেয়। তো দেখা যায় কি, আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জিনিসটা ওরা বিলিভ করে, আমরা মুখে বলি কিন্তু আমরা বিলিভ করি না। যেমন বাংলাদেশের মানুষ দেশের বাইরে গেলে কিন্তু খুবই ভদ্রভাবে চলে। এটা আমার মুখের কথা না, তোমরা যদি দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা থাকে দেখবা বাঙালি বাইরে গেলে সিধা হয়ে যায়। তুমি নিজেও বাইরে গেলে কোনো জায়গায় নোংরা ফেলবা না, কোনো জায়গায় দুষ্টামি করবা না, কোনো জায়গায় এমন কিছু করবা না যেটা করা উচিত না। কিন্তু সেই মানুষটা আবার দেশে ফিরে আসলে দেখা গেল নিজেই খেয়ে ছুড়ে দিল অন্যদিকে, কোনো একটা ময়লা ওয়েস্ট পেপার বিন ইউজ করলো না, অথবা ঠিক মতো মেনটেন করলো, আর কি হবে, দেশে কে সবাই করে। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বাইক যখন রাস্তায় ফুটপাতের উপর উঠায় দেয় জ্যাম থাকলে, বাইরের দেশের মানুষ এসে এই জিনিসটা চিন্তাই করতে পারবে না। কারণ ওইটাই হচ্ছে এমার্জেন্স। তুমি যদি এটা ব্যাক ট্র্যাক করো যে বাংলাদেশের মানুষ বা এনটিটি গুলা কেন এই কাজটা করতেছে, তুমি ব্যাক ট্র্যাক করলে তোমার কাছে, বা ওই বিদেশি মানুষটাকে যদি ব্যাক ট্র্যাক করে বুঝাতে পারো, সে তখন বুঝতে পারবে হ্যাঁ এই কারণে তো হবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটাই আসলে এমার্জেন্স বলে ইন্ডিকেট করতেছে। আশা করি বুঝাতে পারছি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 আমাদের গেল কি প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক থিঙ্কিং।
পরীক্ষায় আসলে একটু সুন্দর মতো অ্যান্সার করো জিনিসটা। আমাদের পরের টপিকস হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিঙ্কিং। অ্যাপ্লিকেশনস অফ নেটওয়ার্ক থিঙ্কিং এ আমাদের পরীক্ষায় যদি আসে, এটা হচ্ছে ছোট কোশ্চেন, তোমাদের হচ্ছে 2-3 মার্কসের কোশ্চেন থাকবে। অ্যাপ্লিকেশনের ভিতরে কোন কোন জায়গায় আসলে হচ্ছে এই নেটওয়ার্ক থিঙ্কিংটা কাজে লাগে, মানে তুমি যে চিন্তা করলা নেটওয়ার্ক নিয়ে, চিন্তা করলা এনটিটি নেটওয়ার্ক, তারপরে এমার্জেন্স বা যে যে টার্মগুলো আমরা শিখলাম, এটা আসলে কোন জায়গায় কিভাবে কাজ করে, এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ নেটওয়ার্ক থিঙ্কিং এ। যেমন এখানে কিছু কমন জায়গা আছে: এপিডেমিওলজি, আন্ডারস্ট্যান্ডিং হাউ ডিজিজ স্প্রেড, মানে মেডিকেল টার্ম, ওই যে করোনার এক্সাম্পল দিছিলাম যখন, যদি কোনো ডিজিজ কিভাবে স্প্রেড করে সেটা ভালো মতো বুঝতে চাও, তাহলে নেটওয়ার্ক থিঙ্কিংটা তোমার কাজে লাগাতে হবে। লজিক্যালি চিন্তা করতে হবে সোশ্যাল মিডিয়া কিভাবে মানুষকে পজিটিভ বা নেগেটিভলি ইনফ্লুয়েন্স করতেছে, কিভাবে ভাইরাল হওয়া যায়, ভাইরাল হলে কতটুকু মার্কেটিং হবে, মানে বিক্রি হবে প্রোডাক্টের, নেগেটিভ মার্কেটিং হলে হবে কিনা বিক্রি, নাকি পজিটিভ ইম্প্যাক্টটা রাখা জরুরি, এই জিনিসগুলা, ইকোনমি, একটা দেশের অর্থনীতি, নিউরোসায়েন্স, এমনকি মানুষের ব্রেন কিভাবে কাজ করে, প্যাটার্ন কিরকম, যারা হচ্ছে ধরো বলে যারা হচ্ছে সিরিয়াল কিলার, তাদের নাকি ব্রেনের প্যাটার্নই অন্যরকম, আমাদের নর্মাল মানুষের সাথে মিলবে না। একটা ওই যে ব্রেনের যে স্ক্যান করে, ওই স্ক্যান করলে দেখা যাবে আমাদের মতো নাকি তাদের ব্রেনটাই চেঞ্জ হয়ে যায়, যারা হচ্ছে ধরো সিরিয়াল কিলিং বা ভায়োলেন্সের সাথে বেশি ইনভলভ। তারপর যারা মিথ্যা কথা বলে তাদেরও নাকি আবার একটু অন্যরকম হয়ে যায়, ফ্রন্টাল যে লোব না কি জানি, পড়ছিলাম আর কি, এগুলো আমার খুব একটা এক্সপার্টিস নাই। আবার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন কিভাবে কাজ করে, কিভাবে ফ্লো ঠিক রাখা যায়, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। মানে নেটওয়ার্ক থিঙ্কিং আগের পেজে ধরো আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলছি, এই টপিকস গুলো নিয়ে কেউ যদি চিন্তা করে, তাহলে কোন কোন জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে, আসলে সব জায়গায় অ্যাপ্লিকেশন আছে, স্পেসিফিক কয়টা সেক্টরের কথা এখানে বলা আছে আর কি, যে কেন আর হোয়াই ইট ইজ পাওয়ারফুল, নেটওয়ার্ক থিঙ্কিং কেন পাওয়ারফুল, পজিটিভ ওয়েতে কিভাবে এটা কাজে লাগানো যায় কোনো সেক্টরে, আর এটার ইম্প্যাক্ট কি কি, এই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে। এটা খুব ছোট, এটা পরীক্ষায় যদি অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিঙ্কিং টাইপের কোশ্চেন আসে, 2 থেকে 3 মার্কস সর্বোচ্চ থাকতে পারে। তো একটু দেখে নিও, এটা মুখস্থ করার তেমন কিছু নাই, সেক্টর গুলা দেখে নিও যে কোন কোন সেক্টরে অ্যাপ্লাই করা যায় আর কি নেটওয়ার্ক থিঙ্কিং। তো 2টা টপিকস গেল। 3 নাম্বার টপিকস হচ্ছে PART, পার্ট। পার্ট কিন্তু এটা কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্ম, এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ নেটওয়ার্কিং। ঠিক আছে, আমি এটা ডিটেইলে তেমন একটা গেলাম না, এটা টেকনিক্যাল খুব জটিল কিছু না, জাস্ট খালি শব্দগুলার মিনিং কি, যেমন পি দিয়ে প্রোটোকল, এ দিয়ে অ্যাড্রেসিং, আর দিয়ে রাউটিং, আর টি দিয়ে ট্রান্সমিশন। এটা পুরো টেকনিক্যাল টার্ম। তোমরা ওই যে তোমাদের তো সাবজেক্ট ছিল সবারই, এই কম্পিউটারের উপর তো তোমাদের একটা কোর্স কম্পিউটার প্রোগ্রামিং, তো আশা করি তোমরা প্রোটোকল, রাউটিং, এই জিনিসগুলা তোমাদের কোর্সের ভিতরে ছিল। আর যদি নাও থাকে একটু দেখে নিতে পারো অনলাইনে, এগুলা তো খুবই কমন টার্ম। তো পরীক্ষায় থাকলে এটা থাকবে হচ্ছে, এটা এক্সপ্লেন করো, এক্সপ্লেন দ্য টার্ম পার্ট, এটার মার্কস কত থাকবে, 2 থাকবে ম্যাক্সিমাম। মানে ধরো আগের 2টা কোশ্চেন জোড়া লাগে, এই যে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিঙ্কিং আর এই PART এক্সপ্লেনেশন, এই 2টা জোড়া লাগে একটা তোমাদের কোশ্চেন হতে পারে পরীক্ষায়। তাহলে ছোট ছোট 2টা কোশ্চেন জোড়া লাগে একটা বড় কোশ্চেন হয়ে যেতে পারে, বড় বলতে হচ্ছে 4 থেকে 5 মার্কসের। তো তোমাদের কাজ হবে PART এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নেটওয়ার্কিং এ, PART কাকে বলে এবং ওই জিনিসগুলা কি, যেমন প্রোটোকল কি, অ্যাড্রেসিং কি, রাউটিং কি, ট্রান্সমিশন কি, এই জিনিসটার উপর ছোট এক এক লাইন করে আসলে দেখো তোমাদের ডান সাইডে যেটুক আছে, 1 লাইনের বেশি হবে না। তো একটু দেখে নিও, ছোট কোশ্চেন আকারে আসতে পারে পরীক্ষায়, আসলে একটু সুন্দর মতো ট্রাই করো অ্যান্সার করার। ঠিক আছে, এটারও আর ভিতরে ঢুকলাম না। এরপর আসো নেটওয়ার্ক অ্যানালাইসিস। যে কোনো একটা নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে কিছু টেকনিক দরকার। তোমাদের পরীক্ষাটা বড় কোশ্চেন আকারে আসবে যে মেইন টেকনিক্স ইন নেটওয়ার্ক অ্যানালাইসিস। তাহলে এখানে কিছু টেকনিকের কথা বলা আছে, যেমন CPM বা ক্রিটিক্যাল পাথ মেথড, PERT প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, LOBA লাইন অফ ব্যালেন্স, GERT গ্রাফিক্যাল ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। তোমাদের মেইন, হ্যালো, কিছু কি বলতেছো? আচ্ছা, ভুলে অন হয়ে যেতে পারে আবার, অনেক সময় খেয়াল রেখো, একটু মুট করে দিও। তো যে জিনিসটা আবার কি, আবার মুট করে দিতে হবে নাকি সবাইকে, তারপর আমারটা আবার চালু করতে হবে? আচ্ছা থাক, মেইন আলোচনা হচ্ছে যে মেইন টেকনিক্স ইন নেটওয়ার্ক অ্যানালাইসিস। আমি তোমাদের এখানে সবগুলা নিয়ে আলোচনা করব না, পরীক্ষার জন্য তোমাদের প্রথমটা ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল পাথ মেথড, এটার একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে তোমাদের, এখন ম্যাথে চলে যাব, থিওরি নিয়ে খুব বেশি আর ই না, কারণ আমাদের সময় যেটা, আমরা চেষ্টা করব যে মোটামুটি একটা টাইম মেনটেন করে শেষ করার। তো
মেইন টেকনিক্স ইন নেটওয়ার্ক অ্যানালাইসিসের উপর তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা হচ্ছে ওই যে কি কি টেকনিক এবং কিভাবে কাজ করে এটার উপর একটা অ্যান্সার করবা, পরীক্ষার মার্কস থাকবে এটা 4 থেকে 6 মার্কস যদি পরীক্ষায় দেই। এই কোশ্চেনটা খেয়াল রেখো যে মেইন টেকনিক, কোশ্চেনটা হচ্ছে মেইন টেকনিক্স ইন নেটওয়ার্ক অ্যানালাইসিস, তাহলে টেকনিক গুলার নাম লিখবা এবং পারপস কি পারপসে ইউজ করা হয় সেটা লিখবা। যেমন সিপিএম বা ক্রিটিক্যাল পাথ মেথড বলতে বোঝাচ্ছে আইডেন্টিফাইজ দ্য লংগেস্ট পাথ টু টু লংগেস্ট পাথ অফ ডিপেন্ডেন্ট টাস্ক। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল পাথ বলতে এখানে কি বোঝাচ্ছে? ক্রিটিক্যাল পাথ বলতে বোঝাচ্ছে কোনো একটা কাজ শেষ করতে সবচেয়ে বেশি সময় যেটা লাগে সেইটা যদি বের করতে পারো তাহলে সেই জিনিসটা অ্যাভয়েড করতে পারবা পরবর্তীতে ওই কাজ করতে গেলে। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক বলতে কি বোঝাচ্ছে? handles uncertainty by using optimistic, pessimistic and most likely time estimate। মানে সব ধরনের যাচাই বাছাই, কোনো একটা কাজ করতে গেলে সব ধরনের যাচাই বাছাই করে সবচেয়ে ভালো যে জিনিসটা সেই দিকে যাওয়া। উপরেরটা ছিল হচ্ছে ক্রিটিক্যাল পাথে সবচেয়ে বেশি সময় যে জিনিসটা লাগে সেটা আইডেন্টিফাই করে বাদ দেওয়া, আর পরবর্তী টাইমে হচ্ছে সব ধরনের যাচাই বাছাইয়ের পরে যেটা বেস্ট সলিউশন সেদিকে হচ্ছে যাওয়ার চিন্তা করা। তারপর হচ্ছে লাইন অফ ব্যালেন্স। লাইন অফ ব্যালেন্সের কি জিনিস ছিল? ইউজ টু রিপিটিভ ওয়ার্ক উইথ স্পেশাল ইউনিটস। মানে হচ্ছে রিপিটিভ ব্যালেন্স, এটা হচ্ছে তোমরা হচ্ছে ফ্যাক্টরিতে দেখে আসছো তোমরা সবাই, এই যে বাল্ক যে অর্ডার গুলা প্রিপারেশন, যেমন ডাইং মেশিনে গ্রে ফ্যাব্রিক উঠতেছে নামতেছে, ফিনিশিং মেশিনের ভিতর দিয়ে যাচ্ছে, গার্মেন্টসে সুইং হচ্ছে, ফিনিশিং হচ্ছে, এই যে একটা ব্যালেন্স মেনটেন করে একই জিনিস বারবার করা হচ্ছে, রিপিটিভ ওয়ার্ক করা হচ্ছে, এটা একটা প্রসেস বা চেইন অফ কমান্ড মেনটেন করে একটা সাপ্লাই চেইন ব্যালেন্স করে করতে হচ্ছে। এই টোটাল জিনিসটাকেই বলতেছে হচ্ছে লাইন অফ ব্যালেন্স। জিআরটি হচ্ছে এই পিইআরটি যে জিনিস, এটাকে গ্রাফিক্যালি যদি এক্সপ্লেন করা হয় তাহলেই তাকে বলে জিইআরটি। মানে পিইআরটি কে যদি গ্রাফ এবং কি বলবো ডিসপ্লের উপর বেস করে যদি এক্সপ্লেনেশন করা হয় তাকে তাকে আমরা বলতেছি জিইআরটি। তো তোমাদের যে টেকনিক গুলো এখানে আছে মেইনলি সিপিএম এর উপরে আমি কাজ করব, এটার উপর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা নিয়ে আলোচনা করব, আর বাকিগুলা জাস্ট খালি কাকে বলে কি পারপসে ইউজ করে এটা পরীক্ষায় দিলেই হচ্ছে এনাফ। এখানে তোমাদের নোট, ক্রিটিক্যাল পাথ এগুলার উপর কিছু কথা বলা আছে, ওই আগের কোশ্চেনেই যদি আসে মেইন টেকনিক্স অফ ইন নেটওয়ার্ক অ্যানালাইসিস এর ভিতরে এই জিনিসগুলা দিয়ে দিতে পারো। এখানে যে জিনিসগুলা বলা আছে বেনিফিট কি কি আছে নেটওয়ার্ক অ্যানালাইসিস এগুলো সবই ইনক্লুড করে দিতে পারো কোশ্চেনটার ভিতরে মেইন টেকনিক। তাহলে এই দুইটা স্লাইড নিয়ে অ্যান্সার করার চেষ্টা করো, আর কেউ যদি বই পড়তে চাও বা আরো কিছু লিখতে চাও তাহলে একটু ভালো মতো পড়াশোনা করে নিও। এটা একটা বড় কোশ্চেন, 4 থেকে 6 মার্কস হতে পারে এরকম একটা কোশ্চেন পরীক্ষায়। গেল, এরপর আসো আসল আমাদের আজকে যে ম্যাথ করব যেটার উপর সেখানে চলে আসি। তাহলে এর আগে থিওরি কোশ্চেন কি কি কভার করছি আরেকবার দেখো। প্রথমে বড় কোশ্চেন ছিল, বড় কোশ্চেনটা ছিল কি প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক থিঙ্কিং। তারপরে ছিল ছোট কোশ্চেন একটা অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিঙ্কিং, পাশাপাশি আরেকটা ছোট কোশ্চেন ছিল পিএআরটি এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে পিএআরটি কাকে বলে একটু এক্সপ্লেনেশন করতে হতে পারে পরীক্ষায়। আর তারপর একটা বড় কোশ্চেন, মানে দুইটা বড় কোশ্চেন আর দুইটা ছোট কোশ্চেনের অ্যান্সার কি কি হবে আমি সেটা তোমাদের একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি। মেইন টেকনিক্স ইন নেটওয়ার্ক অ্যানালাইসিস এটা যদি পরীক্ষা আসে একটা বড় কোশ্চেন আকারে আসবে। এরপর আসো ক্রিটিক্যাল পাথ মেথড ইন নেটওয়ার্কিং। CPM is a project management technique used to identify the longest sequence of dependent tasks in a project. In a project, when each task must be completed, সেখানে সবচেয়ে বেশি সময় যেটা লাগে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। যেমন নিচে একটা এক্সাম্পল দিছে, একটা স্টার্টিং পয়েন্ট একটা ফিনিশিং পয়েন্ট, দেখো একভাবে শেষ করা যায়, অ্যারো চিহ্নগুলা দেখো 1 ডে 2 ডে ফিনিশ, আবার আরেকভাবে শেষ করা যায় 1 ডে 2 ডে 1 ডে ফিনিশ। তাহলে বুঝতেছো বেশি সময় দুইটা কাজ শেষ করতে যেটা হচ্ছে 4 ডে। তাহলে ওই রাস্তাটা বা রেড মার্কিং তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তোমাদের এখানে রেড মার্কিং করা আছে, এই সিকোয়েন্সটা 1 ডে 2 ডে 1 ডে ফিনিশ এই পর্যন্ত পুরোটা যে রাস্তা দিয়ে গেছে এই রাস্তাটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে যদি কাজ করতে যাও অ্যাজ এ ম্যানেজার, সেটা অ্যাভয়েড করতে হবে। আবার কোনো কাজ একদিনেই শেষ করা যায়, মানে এখানে একটা স্টার্টিং পয়েন্ট আছে একটা ফিনিশিং পয়েন্ট আছে, 3 ভাবে কাজটা শেষ করা যায়। তুমি যদি উপরের পথটা মেনটেন করো তোমার শেষ করতে লাগবে 1 ডে প্লাস 2 ডে ইকুয়ালস টু 3 ডে। তুমি যদি মাঝামাঝি পথটা যেটা মেনটেন করো তাহলে লাগবে 1 ডে।
তাহলেই শেষ করতে পারবা। আর তুমি যদি নিচের পথটা অবলম্বন করো তাহলে লাগবে 1 ডে প্লাস 2 ডে প্লাস 1 ডে, মানে হচ্ছে টোটাল 4 ডে লাগবে। এই পাথটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল পাথ। আর যে মেথডের মাধ্যমে ক্রিটিক্যাল পাথটা বের করে তাকে আমরা বলতেছি সিপিএম অর ক্রিটিক্যাল পাথ মেথড। কেন বের করে? যাতে ম্যানেজাররা এই ভুল পথে আর ফার্দার না যায়, পরবর্তীতে এই কাজটা করতে গেলে এই পাথটা অ্যাভয়েড করে। এই জন্যই আমরা নর্মালি ক্রিটিক্যাল পাথ জিনিসটা হচ্ছে জানা জরুরি, মানে যে কোনো কাজে জানা জরুরি। দুই ভাবে ক্রিটিক্যাল পাথ হচ্ছে ক্যালকুলেট করে, একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো AOA, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড AON। অ্যাক্টিভিটি অন অ্যারোতে কি বলছে আসো দেখি। অলসো কল্ড অ্যারো ডায়াগ্রামিং মেথড, টাস্ক আর শোন অন অ্যারোস, সার্কেল রিপ্রেজেন্ট ইভেন্ট, আর অ্যারো শোজ দ্য অর্ডার অ্যান্ড ডিউরেশন। আর অ্যাক্টিভিটি অন নোড AON কি বলছে? অলসো কল্ড প্রিডিসেন্স ডায়াগ্রামিং মেথড, ask are shown in boxes মানে নোডস, arrows shows which task complete after which। মানে একটা হচ্ছে এত জটিল করার কিছু নাই। এওএ মেথড হচ্ছে হরিজন্টাল, মানে হচ্ছে মাটির সাথে অ্যারো চিহ্ন দিয়ে গেছে। আর অ্যাক্টিভিটি অন নোড এখানে দেখাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল, মানে লম্বালম্বি ভাবে যে জিনিসটা রিপ্রেজেন্ট করছে। এগুলো আসলে কিছুই না, এটা হচ্ছে তুমি একটা কাজ করতে গেলে কিভাবে করছো সেটা যদি ডায়াগ্রামের আকারে পরীক্ষায় প্রকাশ করো, তাহলে ডায়াগ্রামটা যদি একটা কাজ 4-5 ভাবে করা যায়, 4-5 ভাবে যদি ডায়াগ্রামটা আঁকাও, তারপর সেটার উপর যদি টাইম ডিউরেশনটা রেকর্ড করো যে কত সময় লাগছে, তাহলে যে সময়টা বেশি লাগছে ডায়াগ্রামের ওই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তাহলে দুই ভাবে ক্যালকুলেট করা যায়, AOA আর AON। আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা হচ্ছে AOA মেথড ফলো করে করা। মানে আমরা হচ্ছে হরিজন্টালি লম্বালম্বি ভাবে না, আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ মুডে হচ্ছে ডায়াগ্রামটা আঁকানোর চেষ্টা করব এবং সেই অনুযায়ী হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব জিনিসগুলা। ঠিক আছে? তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে যারা ক্লাসটা রেকর্ডিংটা মানে আজকের ক্লাসটা যারা হচ্ছে শুনতেছো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড এই জিনিসটার উপর আমি যখন পরীক্ষায় কোশ্চেন করব, আমি ধরো তোমাদের স্পেসিফিক একটা ফরম্যাটের ভিতরেই করব, মানে আমার এখানে যেভাবে দেওয়া আছে আমি চেষ্টা করব এর কাছাকাছি কোনো কিছু রিপ্রেজেন্ট করার পরীক্ষায়। কিন্তু তোমাদের যদি বুঝার ব্যাপার থাকে, কারণ জিনিসটা তো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, আমি জাস্ট একটা স্লাইডে বললাম ক্রিটিক্যাল পাথ কাকে বলে, আর একটা স্লাইডে একটা ম্যাথ দিয়ে ম্যাথ সলভ করে দিচ্ছি, এটা হচ্ছে শর্টকাট তোমাদের পরীক্ষার জন্য। কিন্তু বাস্তব লাইফে যদি বুঝার চেষ্টা করো, আমি তোমাদের বলবো অ্যাডিশনাল 1 থেকে 2 ঘন্টা একটু সময় নাও। আমি যে রেফারেন্স বইয়ের কথা তোমাদের স্লাইডে দেওয়া আছে, অথবা রেফারেন্স বইও আজকাল দরকার হয় না, অনলাইনে ইউটিউব বলো অথবা চ্যাট জিপিটি বলো অথবা যে কোনো একটা ভালো এআই এর হেল্প নিতে পারো, যে একটু আমাকে বুঝায় দেন ভালো মতো ডিটেল। এখন তো ধরো ক্লাসে এত সময় নিয়ে একটা জিনিস বোঝানো তো আমার জন্যও ডিফিকাল্ট, তোমাদের জন্যও ডিফিকাল্ট। তো তোমরা হচ্ছে একটু কষ্ট করে জিনিসটা একটু, এই ম্যাথ যেটা আমি তোমাদের দেখাচ্ছি সিমিলার ম্যাথ আরো 2-3টা একটু কষ্ট করে সবাই একটু বাসায় দেখে নিও। তাহলে যেটা হবে, তাহলে তোমার জন্য অ্যান্সার করাটা ইজি হবে। আর যদি না দেখো তাহলে যেটা হবে একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে এখানে খুব ভালো মতো এক্সপ্লেনেশন করা নাই আসলে। এখানে জাস্ট একটা প্রবলেম আর প্রবলেমের সলভটাই দেওয়া আছে। তো একটু এক্সপ্লেন যদি নিজেরা করতে পারো তাহলে পরীক্ষায় যেমন বেটার, একটু ভালো শিখতে পারবা জিনিসগুলা। তো একটু আমার এটা হচ্ছে অ্যাডভাইস থাকবে যে তোমরা একটু সময় দিও এই ক্রিটিক্যাল পাথ মেথডের যে ম্যাথটা যেটা দিচ্ছি ক্যালকুলেশন, এই টাইপের জিনিস আরো কয়টা এক্সাম্পল দেখে নিও তোমরা তোমাদের সুবিধা মতো। তো কি কি জিনিস থাকে দেখো। টাস্ক থাকবে বাম কলামে, ডিউরেশন থাকবে মাঝামাঝি, আর প্রিডিসেসর মানে লিংক আপ হয়েছে কোনটার সাথে কোনটা সেটা হচ্ছে থাকবে ডাইনে। এইরকম একটা বক্স দেওয়া থাকবে পরীক্ষায়, এইটার উপর বেস করে একটা ডায়াগ্রাম আঁকায় ক্রিটিক্যাল পাথটা বের করতে হবে। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল সলিউশন। দুই ভাবে আমি পরীক্ষায় তোমাদের এটা দিতে পারি। এক, আমি তোমাদের এরকম একটা বক্স দিয়ে দিব, এখানে স্লাইডে যেরকম একটা বক্স দেখতেছো যেখানে টাস্ক থাকবে, ডিউরেশন থাকবে, প্রিডিসেসর থাকবে, এরকম বক্স দেওয়া থাকবে। তাহলে সবার অ্যান্সারটা একই রকম হবে। তোমরা যখন এটা ডায়াগ্রাম আঁকাবা বা একটা ক্রিটিক্যাল পাথে যাবা তখন সবার অ্যান্সারটা হচ্ছে সেম। আর আমি যদি কিছু না বলি, শুধু বলি যে তুমি একটা সিচুয়েশনে নিজের মতো করে প্যারামিটার ধরে একটা ক্রিটিক্যাল পাথের ম্যাথ ডেভেলপ করে এক্সপ্লেনেশন করো, তাহলে দেখা যাবে তুমি নিজের মতো করে এইরকম প্যারামিটার গুলা ধরে একটা ডায়াগ্রাম এঁকে নিজের মতো করে অ্যান্সার করে দিতে পারো। এইভাবেও দিতে পারি পরীক্ষায়, মানে তোমাদের উপরও ছেড়ে দিতে পারি, আবার আমি ম্যাথটা নিজের মতো করেও দিতে পারি। দুই ভাবে আসতে পারে পরীক্ষায় আসলে।
তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের, যে কোনটা থেকে কোনটায় যাবে, স্টার্টিং কি হবে, ফিনিশিং কি হবে, সেই জিনিসগুলো দেওয়া আছে। যেমন আগের স্লাইডে তোমরা যদি, এখন এখানে তো এটা একটা ঝামেলা, আমি যদি ক্লাসে দেখাতে পারতাম আমার জন্য ইজি হতো, মানে ফেস টু ফেস ক্লাসে। কিন্তু যাই হোক, এখন সিচুয়েশন যা, অনলাইনেই এটা সলভ করতে হবে আমাদেরকে। তো দেখো, টাস্ক এ, মানে একটা টাস্ক এ, এটা কমপ্লিট করতে সময় লাগে 3 দিন। একটা টাস্ক বি, এটাই 2 দিন। এবং এর পরে শুরু হয়, মানে এ হচ্ছে 3 দিন লাগে, এর পর থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। বি যে টাস্কটা আছে এটা শুরু করতে হবে এ শেষ হওয়ার পরে, মানে এ শেষ হতে 3 দিন লাগবে, তারপর বি শুরু করতে হবে। এবং বি 2 দিনে শেষ করতে হবে, বা 2 দিনে শেষ করা যায়। তারপরে সি আর একটা টাস্ক, যেটা হচ্ছে 4 দিনে শেষ করা যায়, এটাও এ, মানে অল্টারনেটিভ। এর থেকে আমরা যদি এই যে ডায়াগ্রাম এখানে চিন্তা করি, এখানে এ থেকে যাচ্ছে একটা নড হচ্ছে A3 থেকে 2, আবার বি থেকে আর একটা নড যাচ্ছে 3। এখানে দুই ধরনের, আসলে এটা আমার মনে হয় এখানে এভাবে ব্যাখ্যা করাটা খুব, বারবার স্লাইড চেঞ্জ করে ব্যাখ্যা করাটা খুব ডিফিকাল্ট। আমি তোমাদের জাস্ট এখান থেকেই বোঝানোর চেষ্টা করি, ওই পেজে না যে, ওই পেজটা আরেকবার লাস্ট দেখায় দিই। এই পেজে কি কি জিনিস আছে দেখো। টাস্ক দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ABCDE, এবং প্রত্যেকটার জন্য টাইম ডিউরেশন দেওয়া আছে, এবং লিঙ্ক আপ দেওয়া আছে কোনটার পরে কোনটা আসবে বা কোনটার আগে কোনটা আসবে। এখানে আগে আসার কোনো চান্স নাই, সবগুলা পরেই আসবে, যেমন এর পরে আসবে বি, অথবা এর পরে আসবে সি। এরপরে ডি আসবে হচ্ছে বি এবং সি শেষ হওয়ার পর, দুইটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে ডি আসবে। আর ই আসবে হচ্ছে ডি শেষ হওয়ার পরে। এইভাবে লিঙ্কটা আসলে করা আছে। তো পরের পেজে একবারে ডিরেক্ট চলে যাই, দেখো। হিয়ার ইজ দ্য এওয়ে প্রিপারেশন এক্সপ্লেইন স্টেপ বাই স্টেপ। প্রথমে স্টার্ট এ নোট, ড্র এ সার্কেল, দিস ইজ দ্য স্টার্টিং ইভেন্ট, লেটস কল্ড ইট নোট 1। এই যে নোট 1, এখানে একটা সার্কেল, যেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এ, আমরা একটা অ্যাক্টিভিটি যেটা জানি, যেটা শেষ করতে আমাদের সময় লাগছে কত, সেটা শেষ করতে আমাদের সময় লাগছে হচ্ছে 3 দিন। এই জন্য ব্র্যাকেটে হচ্ছে 3। আর এটা ও হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেটাকে আমরা দিয়ে নোট 1 আকারে শুরু করলাম। এটা হচ্ছে আমাদের এ স্টার্টিং পয়েন্টের আগে, মানে একেবারে শুরুতে কোনো কিছু যখন হয় নাই তখন হচ্ছে নোট 1। এখান থেকে এ 3 দিনে শেষ হলো, এই জন্য এ হচ্ছে 3 ইন্ডিকেট করতেছে। তাহলে এ যখন শেষ হয়ে গেল, সেটাকে আমরা বলবো হচ্ছে নোট 2 বা O2। মানে এ একটা অ্যাক্টিভিটি, শুরুর আগে ছিল O1, 3 দিন পরে এ শেষ হয়ে গেল, হয়ে গেল হচ্ছে O2। এরপরে আমরা নোট 3টাকে বললাম হচ্ছে বি, যখন শেষ হবে তাকে বললাম হচ্ছে O3। এখন বি আমরা জানি এর সাথে লিঙ্ক আপ করা, এবং বি হচ্ছে 2 দিন লাগে শেষ করতে। তাহলে O3-তে যখন যাব তখন আমাদের সময় লাগবে 3 আর 2 5 দিন। মানে O3 রিচ করতে আমাদের সময় লাগবে কত, 3 days প্লাস 2 days। আগে আরেকবার দেখাই, বি শেষ করতে লাগতো হচ্ছে 2 দিন, আর এ শেষ করতে লাগতো হচ্ছে 3 দিন। তাহলে দুইটার যোগফল যদি আমরা করি, তাহলে হচ্ছে বি শেষ করতে আমাদের লাগবে হচ্ছে 3 দিন, আর 2 দিন 5 দিন। এখন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো, বি এর সাথে কিন্তু সি এর লিঙ্ক আপ নাই কোনো। এখানে O4-কে আমরা বললাম হচ্ছে সি কমপ্লিট করতে কত সময় লাগে। সি কমপ্লিট করতে সময় লাগে 4 দিন, আর এ সময় লাগে 3 দিন। তাহলে এই O4 যদি আমরা টাইম ডিউরেশন চিন্তা করি, তাহলে সময় লাগবে হচ্ছে এতে 3 days। এই দেখো, এতে ছিল 3 days, আর সিতে ছিল হচ্ছে 4 days, দুইটা জিনিসের যোগফল। তাহলে হচ্ছে আমরা যদি O4-এ রিচ করতে চাই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা বি এর সাথে সম্পর্ক নাই কোনো। সি এর সাথে এ ডিরেক্ট কিন্তু সম্পর্কযুক্ত। এই জিনিসটাই হচ্ছে নেটওয়ার্কিং আর লিঙ্ক। তোমাদের যে শুরু থেকে বুঝাচ্ছি কার সাথে কার লিঙ্ক আপ আছে বা নেটওয়ার্কিং আছে, এই জিনিসটা এখানে ইন্ডিকেট করতেছে বেসিক্যালি। তাহলে আমার 4টা হচ্ছে নোড বা সেপারেট এন্টিটি পেলাম, O1, O2, O3, O4। O1-এ তোমার কোনো কাজই হয় নাই, কোনো কিছুই হয় নাই, সো সময় লাগছে 0। O2-তে এ অ্যাক্টিভিটিটা শেষ হয়েছে, এ অ্যাক্টিভিটি শেষ হতে সময় লাগছে হচ্ছে 3 দিন। সো A = 3 days, এটা হচ্ছে O2। তাহলে নোট O1 আর O2-র ভিতরে লিঙ্ক আপ হচ্ছে 3 days এর। তারপরে আমাদের বি অ্যাক্টিভিটি শুরু হবে হচ্ছে এর উপর ডিপেন্ড করে, এ শেষ হওয়ার পরে বি শুরু হবে। বি এর ডিউরেশন হচ্ছে 2 দিন। তাইলে আরেকটা এন্টিটি নতুন আমরা নিতে পারি, বা নোড আমরা নিতে পারি, যাকে বলতেছি O3। O1 এর সাথে O3 সম্পর্ক হচ্ছে 5 দিনের সম্পর্ক, লিঙ্ক আপ হয়েছে এ আর বি এর, সম্পর্ক হচ্ছে 3 + 2 5 days।
আবার আরেকটা যদি আমরা এনটিটি বা নোড নেই ও ফোর এর সাথে সম্পর্ক হচ্ছে এই 4 ডেজ হচ্ছে সি এবং এ। দেখো সি এর ক্ষেত্রেও কন্ডিশন দেওয়া আছে, এ শেষ হওয়ার পরে হচ্ছে সি শুরু হবে, 4 দিন সময় লাগবে। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে ও 4। এইভাবেই তোমরা ও5 ও6 ও7 ডিপেন্ড অন ডি, ই, এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ডেভেলপ করবে এবং এই রকম ভাবে একটা ডায়াগ্রাম আকারে প্রকাশ করবা। তারপর এই ডায়াগ্রামের উপর বেস করে সবচেয়ে বেশি সময় কোথায় লাগতেছে সেই জিনিসটা কিন্তু বের হয়ে যাবে। এখানেই দেখো, এখানে এক্সপ্লেনেশন আছে ডায়াগ্রামের, কিভাবে কিভাবে কি গেছে, টাস্ক শেষ হতে কত সময় লাগছে। এইভাবেই হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় ক্রিটিক্যাল পাথ মেথডে, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে বিভিন্ন নোডস এবং লিঙ্কস এর সম্পর্ক বের করতে হয়। এটা হচ্ছে একটা সিম্পলিফাইড ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, কিন্তু তোমরা চেলে এটা অনেকভাবেই প্রকাশ করা যায়। আমি তো এখানে বেস হিসাবে একটা এক্সাম্পলই রাখছি, তোমরা এটা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে নিও। মানে হচ্ছে আরো 3-4টা এক্সাম্পল দেখো কিভাবে রিপ্রেজেন্ট করে, বা ডায়াগ্রামটা আরো 2-3 ভাবে আঁকানো পসিবল, কিভাবে আঁকায় দেখে তোমার মুখ যেটা মনে হয় যে পরীক্ষায় অ্যান্সার করা বেস্ট বা ভালো মতো অ্যান্সার করতে পারবো ওইভাবেই অ্যান্সার করো। ঠিক আছে, এটা এমন জটিল কিছু না, খুবই সিম্পল। জাস্ট ডায়াগ্রামের আকারে হরিজন্টালি আমরা এক্সপ্লেন করছি নোটস এবং লিংক, এবং একটা শেষ হলে একটা, এটা যদি অ্যারো চিহ্ন দিয়ে লিংক আপ করে দাও তাহলেই হচ্ছে দুইটা এন্টিটির ভিতরে নেটওয়ার্কিং তৈরি হয়ে যায়। আর সবচেয়ে বেশি সময় যেখানে লাগবে সেই জিনিসটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল পাথ। তো আশা করি তোমরা পরীক্ষায় এটা অ্যান্সার করতে পারবা। এটা সেপারেট ম্যাথ, ম্যাথ থাকলে ম্যাথের অ্যান্সার করলে তোমরা যদি ডায়াগ্রামটা সুন্দর মতো দাও এবং হচ্ছে বের করে দাও, তাহলে তোমাদের এখানে মার্কস থাকবে 6 মার্কস এর মতো কোশ্চেন থাকবে এখানে ম্যাথমেটিক্যাল সলিউশনের। আর ফার্দার হচ্ছে একটু স্টাডি করে নিও, আমার স্লাইডটার উপর পুরো রিলাই করো না, নিজেরা একটু বুঝে একটু আরেকটু ভালো মতো পড়াশোনা করে নিও, আশা করি শেষ করতে পারবা। তো তোমরা কি আমার সাথে আসো? আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, একটু কনফার্ম করো যে তোমরা আমার সাথে আসো কিনা এখনো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের দুইটা জিনিসের ভিতরে পার্থক্য, নেটওয়ার্ক ডায়াগ্রাম ভার্সেস বার চার্ট। বার চার্ট জিনিসটা তোমরা জানো, তোমরা যদি প্রেজেন্টেশন রেডি করো, অনেকে প্রজেক্টের কাজ করতেছো অলরেডি, টিচাররা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি প্রজেক্টেরও কাজ দিছে, অনেকে স্ট্যাটিস্টিক্যাল চার্ট দেখাও। তো বার চার্ট জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? যে কোনো একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেমন এই যে একটু আগে একটা ক্রিটিক্যাল পাথ মেথডের ডায়াগ্রাম দেখালাম, একটা নেটওয়ার্ক ডায়াগ্রামের সাথে বার চার্টের সিমিলারিটি কি অথবা পার্থক্য কি, এখানে পার্থক্যটাই মেইনলি ইন্ডিকেট করতেছে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকলে এটা তোমাদের পার্থক্য টাইপের কোশ্চেন অ্যান্সার করা ইজি। কারণ যদি পার্থক্যের পয়েন্টগুলা বলতে পারো, সেটার উপর একটা বক্স করে 1 পেজের ভিতরেই মোটামুটি অ্যান্সার করা যায়, যে এটা কি ওইটা কি, এটা কিভাবে হয় ওইটা কিভাবে হয়, এক্সেট্রা। তো এটা তোমাদের আরেকটা কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নেটওয়ার্ক ডায়াগ্রাম এন্ড বার চার্ট। একটু ভালো মতো দেখে নিও, এখানে যেভাবে আছে আশা করি পরীক্ষায় ভালো মতো অ্যান্সার করলে ভালো মার্কস পাবা। তো এটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের হচ্ছে মার্কস থাকবে, এখানেও হচ্ছে 6 মার্কসের মতো একটা বড় কোয়েশ্চেন হবে। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে একই সাথে জোড়া লাগানো কোয়েশ্চেন থাকবে, অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। আর একটা থিওরি কোশ্চেন তোমাদের। তাহলে দেখো, আগে ছিল ম্যাথের, আগে ছিল দুইটা বড় কোশ্চেন থিওরি আর দুইটা ছোট কোশ্চেন হচ্ছে থিওরি। তারপর হচ্ছে ম্যাথ আসছে, ম্যাথের এক্সাম্পলটা দিলাম, আর তারপর দুইটা বড় কোশ্চেন চলে আসছে এরপরে। বড় কোশ্চেন কি কি? একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নেটওয়ার্ক ডায়াগ্রাম এন্ড বার চার্ট, আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশনস অফ এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। ঠিক আছে, এখানে সুন্দর মতো পয়েন্ট আকারে দেওয়া আছে, আমি আর গো থ্রু করতেছি না, সময়ের একটা ইস্যু, তোমাদের অনেকের আসলে লং টাইম ক্লাস করাও ডিফিকাল্ট। তো আমি তোমাদের জাস্ট খালি বলে দিচ্ছি, পরীক্ষার জন্য দুইটা বড় কোশ্চেন, 6 মার্কসের কোশ্চেন হবে পরীক্ষায় আসলে, আইদার নেটওয়ার্ক ডায়াগ্রাম এবং বার চার্টের ভিতরে পার্থক্য, অথবা অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখানে দেখতেছো তোমরা স্লাইডে খুব সুন্দর মতো পয়েন্ট আকারে দেওয়া আছে, এভাবেও চেয়েও অথবা একটু পড়াশোনা করেও দিতে পারো, অথবা এখানে স্লাইডে যা আছে এভাবেও অ্যান্সার করতে পারো, সমস্যা নাই। অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম আলাদাভাবে অ্যান্সার করার দরকার নাই, আগে এটা নিয়ে কথা বলছি। এই অ্যাপ্লিকেশনটা খেয়াল করে দেখো, এখানে ছিল অলরেডি, ওইটা দিলেই এনাফ। এই যে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিঙ্কিং, এই একই জিনিস, নেটওয়ার্ক থিঙ্কিং থেকে ডায়াগ্রাম আসছে। সো এই কোশ্চেনটা দিলাম না, কনফিউশন তৈরি হবে। এই টপিকসটা তোমরা এক্সামের জন্য আপাতত, তোমাদের জন্য এক্সামের জন্য এটা দেওয়ার দরকার নাই, ওইটাই করে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিঙ্কিংটাই পড়ো, নেটওয়ার্ক ডায়াগ্রামের অ্যাপ্লিকেশন না। এখান থেকে দুইটা বড় কোশ্চেন, নেটওয়ার্ক ডায়াগ্রাম ভার্সেস বার চার্ট আর অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই পর্যন্ত পড়ো।
এর পরের এক্সাম্পল এটা বাদ দিয়ে দে, এটা জটিল হয়ে যাবে, এটা আর তোমাদের পড়াতে চাচ্ছি না, কারণ ক্রিটিক্যাল পাথে সময় দিতে হবে। আমি যতটুকু বুঝি আরেকটু ভালো মতো পড়াশোনা করতে হবে। সো এই যে গ্যান্ট চার্ট যেটা ছিল এটা তোমাদের জন্য বাদ। এখান থেকে একটা জিনিস পড়ো, সেটা হচ্ছে শর্ট নোট হিসাবে গ্যান্ট চার্ট কাকে বলে আর ফিচার অফ এ গ্যান্ট চার্ট, এইটুক খালি পড়ো। এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে কথা বললাম, ক্রিটিক্যাল পাথ নিয়ে কথা বললাম, চার্ট আকারে প্রকাশ করতে গেলে কিভাবে প্রকাশ করে, এটা একটা স্লাইড। এই স্লাইডটাই খালি পড়ো, এটার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দরকার নাই। একটু যারা ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে শুনো, এগুলা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এই যে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম এটা বাদ দিবা, পরীক্ষার জন্য আপাতত দরকার নাই। আর হচ্ছে এই গ্যান্ট চার্টের শুধুমাত্র কাকে বলে এবং ফিচার কি কি, মানে এই স্লাইডটা পড়লেই এনাফ। এরপরে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে, আরো জিনিসপত্র আছে, এগুলো আপাতত বাদ দিও, এত জটিলের ভিতরে যেতে চাচ্ছি না। বার চার্ট এখান থেকে পড়ার দরকার নাই, ওই এখানে যে নেটওয়ার্ক ডায়াগ্রাম আর বার চার্টের পার্থক্যর ভিতর থেকেই পেয়ে যাবা কাকে বলে বা কি কি জিনিস। এখান থেকে একটু দেখে নিও, খালি আলাদাভাবে দরকার নাই। এইটা হচ্ছে তোমাদের দরকার লাইন অফ ব্যালেন্স। লাইন অফ ব্যালেন্স জিনিসটা তোমরা জানো অলরেডি, তোমরা যদি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর সাবজেক্ট পড়ে থাকো বা মার্চেন্টাইজিং পড়ে থাকো, লাইন অফ ব্যালেন্স জিনিসটা জানো যে প্রোডাকশন ফ্লো ঠিক মতো রাখার জন্য ব্যালেন্স আউট করতে হয়। যেমন কয়টা সুইং মেশিনের পর একটা বাটন অ্যাটাচিং মেশিন বসালে এফিশিয়েন্ট হবে, কাজটায় হ্যাম্পার হবে না, এই জিনিসগুলা বের করার জন্য একটা সাইন্টিফিক্যালি একটা হচ্ছে ব্যালান্সিং সিকোয়েন্স মেনটেন করে, যে প্রতি 10টা সুইং মেশিনের পরে একটা বাটন অ্যাটাচিং মেশিন বসাবো, অথবা 4টা মেশিনের পরে কাটিং জন্য একটা আলাদা জায়গা রাখবো, এরকম আর কি ব্যাপারটা। তো লাইন অফ ব্যালান্সিং এর কিছু অ্যাডভান্টেজ, কিছু লিমিটেশন আছে, আর কিছু কমন টার্ম আছে। এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিও, এটাও পরীক্ষায় আসলে 3 থেকে 4 ছোট কোশ্চেন তোমরা দেখতেছো, এখান থেকে 3 থেকে 4 মার্কসের কোশ্চেন হতে পারে লাইন অফ ব্যালেন্স থেকে। তাহলে লাইন অফ ব্যালেন্সের পরে আর বাকি থাকলো লাস্ট টপিক, নেটওয়ার্ক লজিক। এই দুইটার উপর জোড়া লাগিয়ে কোশ্চেন করতে পারি, দ্য লাইন অফ ব্যালেন্স আর হচ্ছে নেটওয়ার্ক লজিক। এই দুইটা টপিকস এর উপর জোড়া লাগায় তোমাদের কোশ্চেন হতে পারে, এটাও ছোট কোশ্চেন, স্লাইডটা একটু দেখে নিও আর ভিতরের টপিকসটা একটু দেখে নিও। নেটওয়ার্ক লজিক কাকে বলে, কি পয়েন্ট কি কি, মিনিং কি কি, এইগুলাই ছোট। তাহলে মোটামুটি আমাদের লেকচার 3 যেটা নেটওয়ার্ক থিঙ্কিং, এটার উপর কাভার হয়ে যায়। এখানে বড় কোশ্চেন কয়টা আমি একদম গো থ্রু করে তোমাদের একটা সামারি করে দেই, যে এখান থেকে কি কি জিনিস পড়তে হবে আবার করে, যারা পরে জয়েন করছো অথবা মনোযোগ দাও নাই, এখন শেষ করে দেওয়ার আগে একবার বলি। প্রথম বড় কোশ্চেন, কি প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক থিঙ্কিং, ক্লাসে মানে আজকে শুরুতে একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করছি, একটু জটিল জিনিস আমি একটু ভালো মতো চেষ্টা করছি বোঝানোর। এখান থেকে পরীক্ষায় মার্কস থাকবে হচ্ছে 6 মার্কসের বড় কোশ্চেন আসবে, এটা যদি পরীক্ষায় আসে আর কি। কি প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক থিঙ্কিং, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ নেটওয়ার্ক থিঙ্কিং, ওই প্রিন্সিপালের উপর বেস করে কয়টা কোন কোন জায়গায় কাজে লাগানো যায় সেই জিনিসটা। এটা ছোট কোশ্চেন আকারে আসবে পরীক্ষায়, আসলে 2-3 মার্কসের কোশ্চেন হতে পারে যদি আসে। তারপর হচ্ছে এক্সপ্লেনেশন অফ পার্ট, এটাও ছোট কোশ্চেন, অ্যাব্রিভিয়েশন এবং জাস্ট এক লাইনের এক্সাম্পল, যে জিনিসটা কি আসলে, এটা এক্সাম করতে হবে। নেটওয়ার্ক অ্যানালাইসিসের মেইন টেকনিক্স, 4টা টেকনিক এবং কি উদ্দেশ্যে তৈরি করা হয়, 2টা স্লাইড মিলে চেষ্টা করবে অ্যান্সার করা, এটা বড় কোশ্চেন। তার মানে 2টা বড় 2টা ছোট কোশ্চেন। তারপর ক্রিটিক্যাল পাথ মেথডের একটা ম্যাথ, এওএ সিস্টেমের একটা ম্যাথ এক্সাম্পল এবং ডায়াগ্রাম আকারে প্রকাশ। এই জিনিসটা তোমাদের আমি সাজেস্ট করছি হচ্ছে আরো 3-4টা এক্সাম্পল অনলাইনে অথবা বইয়ে দেখে নিতে, তাহলে বেটার। একটু সময় দিতে, মানে 1-2 ঘন্টা আমি এক্সপেক্ট করব তোমরা সময় নিয়ে করবা। আমার তো অনলাইনে আসলে খুব ডিফিকাল্ট এটা এভাবে বোঝানো, যে স্টাইলে তোমাদের পড়াচ্ছি, একটু তোমরা কষ্ট করে এটা ভালো মতো শিখে নিও। তারপরে হচ্ছে 2টা বড় কোশ্চেন আবার, নেটওয়ার্ক ডায়াগ্রাম আর বার চার্টের ভিতরে পার্থক্য, আর অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই কোশ্চেনটা ভালো মতো দেখো, 2টা আলাদা সেপারেট কোশ্চেন, 6-6 মার্কসের সেপারেট কন্টেন্ট, যে কোনো মানে যেটাই দেই আর কি, পরীক্ষায় যেটা আসে সেভাবে অ্যান্সারের জন্য পড়াশোনা করো। অ্যাপ্লিকেশন দরকার নাই, কারণ ওই নেটওয়ার্ক থিঙ্কিংটা করলেই এনাফ। জ্ঞান চার্ট আমি জটিল করতে চাচ্ছি না দেখে, আর এর ভিতরে এখন তোমাদের এখন সময় লিমিটেড, তোমাদের এখান থেকে খালি কাকে বলে এবং ফিচারটা কি এইটুকু পড়লেই হবে, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বাদ দিয়ে দিলাম, এটার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। বার চার্ট ওই ডিফারেন্স থেকে পড়লেই হবে। লাইন অফ ব্যালেন্সের উপর শর্ট কোশ্চেন হবে, আর নেটওয়ার্ক লজিকের উপর শর্ট কোশ্চেন হবে। এই 2টা টপিক জোড়া লাগায় 4 মার্কসের, অথবা ইন্ডিভিজুয়ালি আসলে 2-3 মার্কসের কোশ্চেন হতে পারে। রাইট এ শর্ট নোট অফ লাইন অফ ব্যালেন্স এন্ড নেটওয়ার্ক লজিক, এরকম হতে পারে পরীক্ষায়, তাহলে শর্ট আকারে দিবা।
তাহলে এই মোটামুটি তোমাদের লেকচার 3 টপিকস ছিল। আমি চেষ্টা করছি মোটামুটি অ্যাটলিস্ট গাইডলাইন দেওয়ার, খুব বেশি কিছু না হলেও গাইডলাইন দিতে পারছি আশা করি। এখন দ্রুত তোমাদের সাইড থেকে যদি কোনো ফিডব্যাক থাকে আমার সাথে শেয়ার করতে পারো দ্রুত 5-7 মিনিটের ভিতরে, যে তোমাদের কোনো ইস্যু আছে কিনা বা এটার উপর ফার্দার কিছু জানতে চাও কিনা। বুঝতে পেরেছো বা অ্যাটলিস্ট কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হবে এই ব্যাপারে কি একটা আইডিয়া হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, আমি কি তাহলে ছেড়ে দিতে পারি তোমাদের আজকে? জি স্যার। আচ্ছা, তাহলে ফ্যাব্রিক ডিপার্টমেন্টের জন্য আপাতত পিপিসি এখানেই ক্লোজ। আর ইয়ানের জন্য আমাদের আরো কিছু সেশন লাগবে, কারণ আমাদের পিপিসির জন্য একটা সেশন লাগবে, আর হচ্ছে ইপিডি তোমাদের আছে আর একটা সাবজেক্ট, ওইটার জন্য মেবি আমাদের সেশন লাগবে। আর তোমাদের কি সিটি দিছিলা? ইপিডি কি সিটি দেওয়া হয়েছিল? মনে হয় না। আমি কি সিটি নিছি? ইয়ানের কেউ আসো? না মনে স্যার, হয় নেন সিটি নাই, নিই নাই। নেওয়া হয়নি স্যার। স্যার পরীক্ষা ইপিডি আমাদের, সিটি নেওয়া বাকি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদের খুললে প্রথম সপ্তাহে যেদিন খুলে ওই প্রথম সপ্তাহে সিটির জন্য রেডি থাকতে হবে। আচ্ছা, আমি তোমাদের সাথে কথা বলে নিব না পরে। আজকে তাহলে ছেড়ে দেই, ভালো থাকো তোমরা, ইনশাল্লাহ পরে আবার সবার সাথে যোগাযোগ হবে। স্যার ওকে। স্যার হ্যাঁ আসসালামু বলেন আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। আমি ফ্যাব্রিক ডিপার্টমেন্ট থেকে বলছিলাম। হ্যাঁ স্যার বলেন আমার ভাই। একটা সিটি বাকি ছিল স্যার। আপনি এক কাজ করেন তাহলে, ওই ইয়ানের যেদিন ইপিডি নেই সাথে বসে আপনি পিপিসিটা দিয়ে দিন, ঠিক আছে? কারণ ফ্যাব্রিকের তো আমার জি মনে স্যার। হয় না ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো ফার্দার ওইভাবে যাবো কিনা। তো আপনি ইয়ানের সাথে বসে দিয়ে দিন অথবা টিএম এর সাথে বসে দিয়ে দিন সিটিটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার। নাইলে আমার রুমে এসে আসসালামু দিয়ে আলাইকুম। যান যোগাযোগ করে, যদি ওইগুলা কমফোর্ট মনে না হয় আমার সাথে যোগাযোগ করেন ক্লাস খুললে তাইলে। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে ছেড়ে দিচ্ছি, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন আপনারা সবাই। ওকে।